আমরা ইতিমধ্যে হজ বিষয়ক দুটি প্রেজেন্টেশন আমরা দেখলাম। যারা পিছনে আছেন কথা কি শুনতে পাচ্ছেন? আমাদের মাঝে আজকে আমাদের এই হজ ট্রেনিং প্রোগ্রামের প্রধান অতিথি, প্রধান আলোচক, আমাদের হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত হয়েছেন, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ইসলামিক স্কলার, প্রিন্সিপাল স্কুল অফ দ্য হলি কোরআন বগুড়া, ইসলামী আলোচক, বৈশাখী টিভি, চ্যানেল আই বাংলা। ওনার প্রোগ্রামগুলোর লিঙ্ক আমরা দিয়ে দেব, আপনারা ইউটিউবে দেখে নিতে পারবেন। উনি আমাদের মাঝে সরাসরি হজ বিষয়ক আলোচনা করবেন। আমি কিছু বেসিক জিনিস নিয়ে আপনাদের আলোচনা করব। তার আগে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোহাম্মদ বিপ্লব হাসান বায়েজি। আমি মূলত বাংলাদেশ হজ মিশন মক্কাতে জব করতাম 2010 সালে, 10 থেকে 18 সাল পর্যন্ত। আমাদের চেয়ারম্যান মহোদয় উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। 2010 সাল থেকে ওনার সাথে পরিচয়। এবং আমরা যেহেতু হজ মিশনে কাজ করতাম, হজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে, হজ এজেন্সিতে না, বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতাম। সেখান থেকে আমাদের একটা উপলব্ধি ছিল যে আমরা বাংলাদেশে একটি ভালো মানের এজেন্সি করব। তারই ধারাবাহিকতায় আমাদের 10 সালের পরিকল্পনা ছিল এই হজ এজেন্সি করা। সেটা আমরা অনেক দেরিতে শুরু করেছিলাম, 17 শেষের দিকে আমরা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমরা পূর্ণাঙ্গভাবে আপনাদের সামনে আসতে পেরেছি। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এই ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আজকে ট্রেনিং প্রোগ্রামে ঢোকার আগে আপনাদের কাছে কিছু শিট দেওয়া হয়েছে, এটা আপনারা বাড়ি থেকে দেখবেন। আমি কিছু বেসিক জিনিস যেগুলো আপনাদেরকে জানানো দরকার এজেন্সির পক্ষ থেকে, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের ট্রেনিং পর্বকে আমরা দুইটা ভাগে সাজিয়েছি, একটি বাংলাদেশ পর্ব আর একটি সৌদি আরব পর্ব। এখন মনে হয় একটু দেখা যাচ্ছে, মনে হয় দেখা যাচ্ছে কি বাংলাদেশ পার্টকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। বাংলাদেশ পর্বে আমরা ইতিমধ্যেই কিছু কাজ শেষ করে ফেলেছি। একজন হাজির যখন সে ইচ্ছা পোষণ করে তারপরের থেকে একদম হজ থেকে ঘুরে আসা পর্যন্ত যে স্টেপগুলো আছে, আমরা একটু ধারাবাহিকভাবে দ্রুত টেনে যাব, কারণ আমাদের চেয়ারম্যান মহোদয় উনি মূল আলোচনায় যাবেন। আমি শুধু বেসিক ধারণাতে দিয়ে যাবো আপনাদের। বাংলাদেশ পর্বে প্রি রেজিস্ট্রেশন আমরা অলরেডি সম্পন্ন করেছি, পাসপোর্ট করেছি, রেজিস্ট্রেশন আমরা সম্পন্ন করে ফেলেছি, সৌদি মোয়াল্লেম আমরা নির্ধারণ করে ফেলেছি, হোটেল ভাড়া সম্পন্ন হয়ে গেছে, আমাদের খাবার ব্যবস্থাও আপনাদের কমপ্লিট করা হয়েছে, বিমান টিকিট আপনাদের বুকিং করা হয়েছে এবং ফাইনাল হয়েছে। আমাদের ফ্লাইট আলহামদুলিল্লাহ দুইটা ব্যাচে হবে। 19 তারিখে ফ্লাইট, একটা ব্যাচ যাবেন সকাল 11টায় আর একটা ব্যাচ রাত 11টায়। দুইটা ব্যাচ, কে কোন ব্যাচে যাবেন আমরা জানিয়ে দেব। স্বাস্থ্য পরীক্ষা, ভ্যাকসিন প্রদান এটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ ভিসা সম্পন্ন করা, 9 নম্বর ধাপ। ভিসা আমাদের সম্পূর্ণ, সব হাজির ভিসা হয়ে গেছে, ভিসা আমরা হাতে পেয়ে গেছি ইনশাল্লাহ। আপনাদেরকে ভিসা কপি আমরা দিয়ে দেবো, অনেককে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। এরপরে হজ ট্রেনিং প্রোগ্রাম দেখেন, আমরা 9টা পর্ব শেষ করে এসেছি, এখন আজকে আমাদের 10 নম্বর পর্ব চলছে। 10 নম্বর পর্বে আমরা আপনাদেরকে আমাদের বিস্তারিত বিষয়বস্তুগুলো তুলে ধরবো আর কি। তো হজ যাত্রার আগে করণীয়, 11 নম্বর পর্ব হজ যাত্রার আগে করণীয়। হজ যাত্রার আগে করণীয় কি, ঢাকা হজ ক্যাম্পে কী করণীয় এবং ঢাকা এয়ারপোর্টে কী করণীয়, এই তিনটা করণীয় আমাদেরকে জানতে হবে হজে যাওয়ার আগে। আমার কথা শোনা না গেলে বলবেন, শোনা যাচ্ছে না। হজে যাওয়ার উদ্দেশ্যে হজে রওনার আগে কি করবেন আপনারা? নির্দিষ্ট তারিখের মধ্যে 1 নম্বর কাজ, সকল পাওনাদি পরিশোধ করবেন। যাদের পাওনা আছে তাদের পাওয়া যাবে, কিছু টাকা বাকি আছে, বেশ কিছু হাজির আপনারা দিয়ে দেবেন, রবিবারের মধ্যে সব দিয়ে দেবেন ইনশাল্লাহ। এরপরে এজেন্সির সঙ্গে সকল প্রকার চুক্তি আপনারা সম্পন্ন করে নেবেন। এজেন্সির সাথে কী কমিটমেন্ট ছিল, আমরা কোথায় রাখবো, আপনাদের যত চুক্তি আছে আপনারা প্রশ্ন করে জেনে নেবেন। ট্রেনিংয়ের মধ্যে ইনশাল্লাহ সব জেনে যাবেন আপনারা, তারপরেও যদি কিছু জানার থাকে জেনে নেবেন। ফ্লাইটের অন্তত 7 দিন আগে আপনারা সকল মালামাল গুছিয়ে নেবেন। আপনাদের কাছে ইতিমধ্যে একটা শিট দেওয়া আছে, দেখেন মহিলা হাজিদের জন্য যেগুলো মাল সামানা লাগবে, পুরুষদের জন্য এগুলো দেখে মিলিয়ে নেবেন, মিলিয়ে কিনে নেবেন। অন্তত 7 দিন আগে আপনারা সব গুছিয়ে নেবেন। আপনার প্রয়োজনীয় ওষুধপত্র 50 দিনের ওষুধপত্র সঙ্গে নেবেন, প্রেসক্রিপশন সহ নেবেন। ফ্লাইট চূড়ান্ত হওয়ার পর স্বজনদের সাথে বিদায় নেবেন। আলহামদুলিল্লাহ আপনাদের ফ্লাইট চূড়ান্ত,
19 তারিখ সকালে একটা ব্যাচ, রাত্রে একটা ব্যাচ। আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবার কাছ থেকে বিদায় নিতে পারেন। অনেকে পার্শ্ববর্তী মসজিদে অনেক প্রোগ্রাম করেন, করে মুসল্লিদের দাওয়াত করেন, বা অনেকে ফোনেও বিদায় আদায় নেন। আপনারা আপনাদের মতো করে আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন। এরপরে আমরা যেদিন রওনা দেবো আর কি হজের উদ্দেশ্যে, যারা বাইরে থেকে আসবেন, বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসবেন, তাদের জন্য আমাদের গাড়ি রেডি থাকবে। যেমন বগুড়া থেকে যারা আসবে, সিরাজগঞ্জ থেকে, ওদিক থেকে আমাদের গাড়ির ব্যবস্থা আছে। আর যারা আপনারা ঢাকাতেই আছেন, যাদের ফ্লাইট সকালে, তারা আমরা হজ ক্যাম্পে দুপুরের মধ্যে আমরা চলে আসবো। দুপুরের মধ্যে আমরা অবস্থান করবো হজ ক্যাম্পে। আপনারা চেষ্টা করবেন বিকেলের মধ্যে হজ ক্যাম্পে আসার, কারণ হজ ক্যাম্পে অনেক কাজ থাকে, যেগুলো 5-6 ঘন্টা ট্রেনিংয়ে, যেটা আগে ভিডিও ছিল 6 ঘন্টা আগে যেতে বলছে। আসলে 6 ঘন্টা আগে গেলে অনেক তাড়াহুড়া হয়ে যায়। 8 ঘন্টা ঢাকার হাজীগঞ্জ, যেহেতু আমাদের সকাল 11টায় ফ্লাইট, আমাদের লাইনে দাঁড়াইতে হবে 5টায়, ভোর 5টায় লাইনে দাঁড়াইতে হবে ইমিগ্রেশনের জন্য। যার কারণে আপনারা চেষ্টা করবেন, যদি পারেন রাত্রেই হজ ক্যাম্পে চলে যাবেন। হজ ক্যাম্পে থাকার ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা আছে, ডরমেটরি আছে। এই যে ঢাকা হজ ক্যাম্প, এখানে আমরা 24 ঘন্টা আগেই চলে আসবো। ঢাকার হাজীগঞ্জ আপনারা রাত্রে ঢাকা হজ ক্যাম্পে অবস্থান নেবেন, ঢাকায় হজ ক্যাম্পে পৌঁছার পর আপনারা লাগেজ নিজ দায়িত্বে রাখবেন। এবং ঢাকা হজ ক্যাম্পে গেলে আপনাদেরকে ঢুকতে দেবে না, আমাদের কাছ থেকে আইডি কার্ড নিতে হবে। আইডি কার্ড ছাড়া হজ ক্যাম্পে প্রবেশ নিষেধ। এবং যদি কোনো গেস্ট নিয়ে যান, আত্মীয় স্বজন যারা বিদায় দিতে যাবে, তাদেরকে কিন্তু হজ ক্যাম্পের ভিতরে ঢুকতে দেবে না, বাইরে গেট থেকে বিদায় নিয়ে আসতে হবে। তো আপনারা চেষ্টা করবেন বাড়ি থেকে বিদায় নেওয়ার জন্য। আমরা আপনাদের সাথে করে ডরমিটরিতে নিয়ে যাব এবং আপনাদের রেস্ট নেওয়ার জায়গা আমরা বুঝিয়ে দেবো। যারা এখনো রিয়াল এন্ডোর্স করেন নাই, ঢাকা হজ ক্যাম্পে রিয়াল এন্ডোর্সের ব্যবস্থা আছে, বা আপনারা ইসলামী ব্যাংক থেকে করতে পারেন, পল্টন থেকেও করতে পারেন। এটা আপনারা করে নেবেন, যদি না করে থাকেন হজ ক্যাম্পে করার ব্যবস্থা আছে। এরপরে আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো যে ভোর 6টা বা 5টার মধ্যে আপনাদের এহরামের কাপড় পরতে হবে। আর আমাদের লাইনে যখন আমরা দাঁড়াবো, এর আগে 2-3 ঘন্টার একটা কাজ থাকে। সৌদিতে আমরা যে হোটেলে অবস্থান করব, সেই হোটেলের স্টিকার আমাদের সংগ্রহ করতে হয়। সেই স্টিকার সংগ্রহ করার জন্য আপনাদের প্রত্যেকের পাসপোর্ট, ভিসা কপি এগুলো জমা দিতে হয়, এগুলো চেক করে নিতে হয়, তারপরে ওই ডকুমেন্টসগুলো আমাদের নিতে হয়। যার কারণে আপনি যদি 7-8 ঘন্টা আগে যান, অনেক তাড়াহুড়ো হয়ে যায়, এজেন্সি বিব্রতকর অবস্থায় পড়ে। আপনারা চেষ্টা করবেন রাত্রে যাওয়ার। আমরা আপনাদেরকে আপনাদের যাবতীয় কাজ, অফিসিয়াল যে কাজগুলো আছে, সব কাজ শেষ করে দেবো ইনশাআল্লাহ রাত্রের মধ্যেই। আমরা রাত 10টার মধ্যে সব কাজ শেষ করে দেবো, যেন আপনি 10টার ভিতরে যারা যাবেন কয়েক ঘন্টা যেন একটু ঘুমাতে পারেন। যেহেতু অনেক লম্বা জার্নি হবে, সেহেতু আপনারা রাত্রে যাবেন। আমরা যে টাইমটা দিয়ে দেবো এবং যে লোকেশন দেবো, সেই লোকেশন অনুযায়ী এহরামের কাপড় পরে আপনারা ওয়েট করবেন। আপনারা জানেন যে বাইরের দেশে যেতে হলে ঢাকা এয়ারপোর্টে বোর্ডিং ইমিগ্রেশন হয়। সেক্ষেত্রে হজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। হজের বোর্ডিং ইমিগ্রেশন ঢাকা হজ ক্যাম্পেই হবে। বাংলাদেশ থেকে যাওয়ার জন্য 3টা এয়ারলাইন্স অনুমোদিত, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। আমরা একটা গ্রুপ যাব সৌদি এয়ারলাইন্সে, আর একটা গ্রুপ যাব ফ্লাইনাসে। তো ফ্লাইনাস, সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান, 3টা এয়ারলাইন্সেই বোর্ডিং ইমিগ্রেশনের যত মেশিনারিজ আছে সব হজ ক্যাম্পে নিয়ে আসে হজের সময়। এখানেই আপনাদের বোর্ডিং ইমিগ্রেশন হবে। এখান থেকে ইমিগ্রেশন করে এয়ারলাইন্সের বাসে করে আপনাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। এয়ারপোর্টে যাওয়ার পরে আগে যেটা ছিল, সৌদি আরবে পৌঁছার পর সৌদি আরবের এয়ারপোর্টে অনেকগুলো কাজ ছিল, ওইখানকার ইমিগ্রেশন করতে হতো, লাগেজ সংগ্রহ করতে হতো। কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী সৌদি পার্টের যে ইমিগ্রেশন, ওইটা ঢাকা এয়ারপোর্টে হবে। 2টা ইমিগ্রেশন, একটা হবে ঢাকা হজ ক্যাম্পে বাংলাদেশ পার্টেরটা, আর সৌদি পার্টেরটা হবে ঢাকা এয়ারপোর্টে। ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশনের পরে সৌদি এয়ারপোর্টে যখন আপনি নামবেন, ওখানে কোনো কাজ নেই, লাগেজও আপনাকে সংগ্রহ করতে হবে না। আপনার লাগেজ আপনার হোটেলে চলে যাবে, ট্রলি ব্যাগ যেটা, ওটা আপনার হোটেলে চলে যাবে। এবং সৌদি এয়ারপোর্টে বিমান থেকে নামার পরে আপনাকে সরাসরি বাসে উঠতে হবে, কোথাও কোনো কাজ নাই। বাসে উঠে আমরা সরাসরি ইনশাআল্লাহ মক্কায় চলে যাব। ঢাকা এয়ারপোর্টে আমরা
দুইটা গ্রুপে যাব। একটা গ্রুপে আমাদের 4টা গ্রুপ আছে টোটাল। প্রথম গ্রুপে আমরা যাব 46 জন, পরের গ্রুপে 19 জন, পরের গ্রুপে 33 জন, পরের গ্রুপে 34 জন, ভেঙে ভেঙে যাবো আর কি। আমরা প্রথম গ্রুপে 46 জন যাব। আমরা গ্রুপ থেকে বিচ্ছিন্ন হব না, সবাই দলবদ্ধভাবে থাকবেন, কেউ বিচ্ছিন্ন হবেন না। সারিবদ্ধভাবে আমরা এয়ারপোর্টে প্রবেশ করব এবং আপনাদের পাসপোর্ট, টিকিট, ভিসা, স্বাস্থ্য সনদ, এগুলো আমরা, পাসপোর্ট তো আপনাদের কাছেই আছে, আপনাদের টিকিট, ভিসা, স্বাস্থ্য সনদ, আরও যে প্রয়োজনীয় ডকুমেন্ট সব আমরা সরবরাহ করবো। আমরা আপনাদেরকে দেব ঢাকা হজ ক্যাম্পে ঢোকার আগে। যখন আপনি ঢাকা হজ ক্যাম্পে ঢুকবেন তখন আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দেবো। আর এই টিকিট, ভিসা, পাসপোর্ট এগুলো সবসময় নিজেরটা নিজের কাছে রাখবেন। হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন, হাজব্যান্ডেরটা ওয়াইফের কাছে দেবেন না, ওয়াইফেরটা হাজব্যান্ডের কাছে দেবেন না। এটা খুব সেন্সিটিভ বিষয়। কারণ দেখা গেছে আপনি ইমিগ্রেশন পার হয়ে চলে গেছেন, আপনার ওয়াইফ বোর্ডিংয়ে আছে, তখন কিন্তু আটকা দেবে। এবং ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে পিছন থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকে না। যার কারণে যার যার ডকুমেন্টস তার কাছে রাখবেন। আমরা ইমিগ্রেশন পর্ব শেষ হওয়ার পরে আমরা বিমানে উঠবো ইনশাল্লাহ। বিমানে আরোহণের জন্য আপনারা অপেক্ষা করবেন ঢাকা ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পরে, ইমিগ্রেশন শেষ হওয়ার পরে। এরপর দেখেন, বিমানে যারা ওঠেন নাই কখনো, এর আগে যারা যাত্রা করেছেন তাদের বিমান সম্পর্কে ধারণা আছে। আর যারা এখনও বিমানে ওঠেননি, এই যে বিমানের সিট, ভিতরে এরকম সিট আর কি, চাপাচাপি সিট, খুব চাপাচাপি সিট। বিমানে ওঠার পরে আপনারা বিমানবালার নির্দেশনা শুনবেন, বিমানের ভিতরে যে করণীয়। এবং ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দাতে পৌঁছাইতে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগে, 6 ঘন্টা সময় লাগবে। বিমানবালা যখন মাইকে ঘোষণা দেবেন যে আমরা হজের নিয়ত যেখান থেকে করতে হয়, মিকাত ইয়ালামলাম পাহাড়, ইয়ালামলাম পাহাড়ের উপর দিয়ে যখন বিমান যায় তখনই হজের নিয়ত করতে হয়। আমরা সতর্কতামূলক নিয়ত তো হজ ক্যাম্প থেকে করেই ফেলবো, তারপরেও আমরা ওইখান থেকে নিয়ত করবো আবার। বিমানবালা ওনারা ঘোষণা দিয়ে দেবে। অনেকেই ঘুমায় থাকেন, আমরা এজেন্সি জায়গা দেওয়ার চেষ্টা করি, না হলেও সমস্যা নাই, আমরা তো নিয়ত করেই ফেলছি। বাংলাদেশ পার্টি মোটামুটি এইটুকুই কাজ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করবেন পরে আমাদের আলোচনা শেষে। এবার সৌদি পার্টে আমি চলে যাচ্ছি সরাসরি সৌদি পার্টে। সৌদি পার্টে আমরা জেদ্দা এয়ারপোর্টে কিছু কাজ থাকবে, হোটেলে পৌঁছার পর কিছু কাজ থাকবে, হোটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো, খাবার ব্যবস্থা সম্পর্কে ধারণা দেবো, মক্কার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে ধারণা দেবো। আপনারা যারা পিছনে আছেন, দেখি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাইফ ভ্রমণ সম্পর্কে আপনাদের ধারণা দেবো, জেদ্দার দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে ধারণা দেবো, মদিনায় কবে যাব, কবে আসবো, মদিনার দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে, হজের 5 দিন, আমাদের মেইন যে পার্ট হজের 5 দিন, এটি আমাদের চেয়ারম্যান মহোদয় নিয়ে আলোচনা করবেন। এরপরে দেশে ফেরার প্রস্তুতি। আমরা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছার পরে এখানে কিন্তু সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে হবে। লাইন ব্রেক করবেন, আপনাকে অন্য গাড়িতে উঠে দেবে। আমরা যেহেতু 46 জন যাচ্ছি, এক বাসে যাবো ইনশাল্লাহ। কেউ লাইন ব্রেক করবেন না। বিমান থেকে নামার পরে আমাদেরকে ফলো করবে। কেউ অষ্টমে যাওয়ার প্রয়োজন হলে আমাদের জিজ্ঞেস করে যাবেন, তাছাড়া আমরা বুঝতে পারবো না যে আপনি কোথায় গেছেন। আপনাকে আমাদের খুঁজতে হবে, বা অন্য বাসে উঠে গেলে আমাদের হোটেল খুঁজে পাবে না। তো এয়ারপোর্টে নামার পরে আপনারা গাইডকে ফলো করবেন, আমি আছি, চেয়ারম্যান সাহেব আছেন, আমাদেরকে ফলো করবেন। এটা হচ্ছে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হজ টার্মিনাল। জেদ্দা এয়ারপোর্টে 3টা টার্মিনাল আছে, আমরা নামবো হজ টার্মিনালে। এটা হজের সময় ওপেন থাকে। এই যেরকম ভিড় থাকবে জেদ্দা এয়ারপোর্টে, হাজি সাহেব বলে দেখেন এই যে হ্যান্ডব্যাগ নিয়ে দাঁড়ায় আছে সিরিয়াল দিয়ে, অনেক ভিড় হবে কিন্তু। দেখেন এই ভিড়ের মধ্যে আপনারা যদি দলছুট হয়ে যান খুঁজে পাবেন না, সুতরাং খুব কেয়ারফুল, সাবধান, দলছুট হবেন না। এখানে খুঁজে পাওয়া খুব কঠিন, লক্ষ লক্ষ হাজি। এই যে আপনাদেরকে এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সারিবদ্ধভাবে। এই যে বাসের জন্য ওয়েট করতে হবে। এখানে দেখেন বাংলাদেশি ড্রেস পরা আছে, একজন হজ কর্মী হচ্ছে বাংলাদেশে ভলেন্টিয়ার, ওনারা আমাদেরকে বাসে উঠে দেবে সবাইকে। যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যান এদেরকে জিজ্ঞাসা করবে, আপনার পাসপোর্ট দেখালে ওনারা বলে দেবে যে কোন গাড়িতে যেতে হবে। এরপরে আমরা মক্কায় পৌঁছাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মক্কা গেট বলা হয়, কোরআনের দামি দিয়ে নির্মিত গেট, দৃষ্টিনন্দন একটি গেট। এটা হচ্ছে মক্কা শহরের প্রবেশ পথ, এই গেট দিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ। আমরা মক্কায় পৌঁছার পরে
এটা হচ্ছে ক্লক টাওয়ার, 120 তলা 140 তলা একটি টাওয়ার। ক্লক টাওয়ারের পিছনে আমরা থাকবো। আমরা মালামাল, আমরা হোটেলে পৌঁছার আগেই আমাদের মালামাল চলে যাবে। আমরা হোটেলের রিসিপশনে ওয়েট করব। আমাদের রুমের চাবি আমরা বুঝে নেব, কে কোন রুমে থাকবো এইটা আমরা রিসিপশন থেকে শুনে নেব। আমাদের যদিও এখনও রুম অ্যালোকেশন করা আছে, আমরা যে রুম দেই আপনারা দয়া করে সেই রুমে থাকবেন। যদি চেঞ্জের প্রয়োজন হয় আপনারা নিজেদের সমন্বয় করে নেবেন, কারণ আমাদের তো রুম মিলাতে হয়। আমরা যে হোটেলে থাকবো ওটার 11 তলায় থাকবো। আমরা সব হাজি এক ফ্লোরে থাকবো, এটা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যাকে যে রুমে দেওয়া হবে সে রুমে থাকবে। কম্প্রোমাইজ করার দরকার হলে আপনারা পরে উমরা করার পরে 1-2 দিন পরে এসে আপনারা আপনাদের মতো করে নেবেন। আমরা আমাদের মতো করে দেব। তবে আমরা অবশ্যই খেয়াল করেছি যেন এক ফ্যামিলি ভেঙে না যায়। ফ্যামিলিকে একসাথে রাখার, যারা হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন হাজব্যান্ডদের পাশের রুমেই ওয়াইফদেরকে দেওয়া হচ্ছে, এভাবেই করা হয়েছে আর কি। যারা ফ্যামিলি আছেন তাদেরকে এক রুমে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে আপনাদের। এই যে আমাদের হোটেলে গিয়ে আপনারা নিজ রুমে যাবেন, রেস্ট নেবেন, ওজুয়েসেন্দা সেরে নাস্তা খাবার খেয়ে আমরা একটা টাইম দিয়ে দেবো যে এই টাইমে আপনারা হোটেলের রিসেপশনে আসবেন, সেই টাইমে আসতে হবে। আমরা ওমরার জন্য প্রথম দিন সব দলবদ্ধভাবে যাব। আমাদের শরিয়া কনসালটেন্ট যিনি থাকবে তার নেতৃত্বে আমরা যাব। আমরা যখন ওমরাতে যাব, কেউ যদি হারিয়ে যান আমাদের নির্দিষ্ট স্থান বলা থাকবে প্রতিটা ধাপে, যে আমরা তাওয়াফের সময় হারিয়ে গেলে কোথায় যাব, সাইর সময় হারিয়ে গেলে কোথায় যাব, বা বের হয়ে আসার পর হারিয়ে গেলে কোথায় যাব, এটা আমরা কাবা ঘরে ঢোকার সময় আমরা বলে দেবো। স্টেপ বাই স্টেপ আমরা বলে দেবো ইনশাআল্লাহ। ওমরার পরে মাথা মুন্ডনের জন্য যে বারবার শপ, এটা আমরা দেখিয়ে দেবো আপনাদের। হজের দিন পর্যন্ত প্রথম দিন আমরা গ্রুপ ওয়াইজ যাবো, একসাথে যাব, এবং হজের আগ পর্যন্ত দেখা যাবে যে রুম ওয়াইজ আপনারা একটা রুমে 4-5 আছেন, 5 জন একসাথে যাবেন, মহিলারা একসাথে যাবেন। আর অনেকে আছেন যে নিরিবিলি ইবাদত করতে পছন্দ করেন, যার মধ্যে যাবেন। আমরা প্রথম দিনে আপনাদেরকে সব চিনে দেবো, রাস্তাঘাট প্রথম দিনে আপনারা চিনে যাবেন। আমরা একদম স্ট্রেট রাস্তায়, সহজ রাস্তায় আছি, কাঁচানো রাস্তা না, পায়ে হাঁটার দূরত্ব, ওখান থেকে কোনো গাড়ি চলে না। আমরা যে হোটেলে থাকবো, এবং বিশেষ করে দেখা যায় যে জুম্মার নামাজের দিন আমাদের হোটেল পার হয়ে চলে আসে, জামাত চলে আসে, এবং নামাজের সময় দেখবেন যে আমাদের হোটেল ওইখানেই জামাত চলে আসে। এছাড়া আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে মাঝে মাঝে সপ্তাহে 2-3 দিন করে আমরা প্রতিদিন আসরের পরে তালিম হয়, ধর্মীয় অনেক দিক নির্দেশনা দেওয়া হয়। খাবারের ব্যবস্থা আমাদের এজেন্সি থেকে 3 বেলা আপনাদের খাবারের ব্যবস্থা থাকবে। 2টা অপশন, একটা রুমে খাবার আমরা পৌঁছে দেবো, অথবা ডাইনিংয়ে আপনাদের এসে খেতে হবে। এটা আমরা ওখানে যাওয়ার পরে আপনাদেরকে জানিয়ে দেব। এবং যাদের ওইখানে বক্সে খাবার পরিবেশন করা হয়, যাদের বক্সে খাইতে সমস্যা হয় তারা প্লেট নেবেন, অবশ্যই প্লেট সাথে নেবেন। 3 বেলা খাবারের মধ্যে যদি আমরা ডাইনিংয়ে খাই, সেক্ষেত্রে সকাল 7টার মধ্যে আপনাকে খাবার খেতে হবে, ডাইনিং 7টার পরে ক্লোজ, দুপুরে 2টার মধ্যে ক্লোজ, রাত্রে 9টার মধ্যে ক্লোজ। আর যদি খাবারের কারো সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, হার্টের প্রবলেম থাকে, আমাদেরকে জানাবেন। গরুর মাংস খাই না, যদি কোনো খাবারের বিধিনিষেধ থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। রুটি খাইলে জানাবেন, আমরা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। হোটেলে, হ্যাঁ, মক্কাতে যাওয়ার পরে। আর প্রথম দিন খাবার খাওয়ার পরে আমাদের খাবারের অপশনটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট হাজিদের পুরো টাকা ফেরত দিয়ে দেয়, যে আপনারা হোটেল থেকে কিনে খাবেন সৌদিতে যাওয়ার পরে। কিন্তু আমাদের এজেন্সিতে আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিই, কারণ সৌদিতে যাওয়ার পরে খাবার কিনে খাওয়াটা খুব কষ্টের। ওইখানে প্রায় 30 থেকে 35 লক্ষ হাজি থাকে, প্রত্যেকটা হোটেলে প্রচণ্ড ভিড় থাকে, আপনাকে 1-1.5 ঘন্টা লাইন ধরে খাবার খাইতে হবে, যেটা সম্ভব হয় না। আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য একদম আপনাদের রুমে খাবার পৌঁছে যাবে, অথবা ডাইনিংয়ে এসে খাবেন, এটা আমাদের ব্যবস্থাপনায় আছে। এবং দেশি বাবরচি দিয়ে দেশীয় খাবার আপনারা খাবেন ইনশাল্লাহ। আর আমাদের সকালের খাবার আইটেমে আছে, পরোটা থাকবে, অথবা রুটি থাকবে, অথবা খিচুড়ি থাকবে, সাথে ডিম থাকবে, সবজি, ডাল, সুজি, একটা ফল থাকবে, মালটা থাকতে পারে, আপেল থাকতে পারে, কলা থাকতে পারে। দুপুরের আইটেম সাদা ভাত, মাংস, গরুর মাংস হতে পারে, খাসি, উট, দুম্বা হতে পারে, মানে দুপুরে প্রতিদিন মাংস আইটেম থাকবে, সাথে ডাল, সবজি, ভর্তা, ভাজি, সালাদ।
রাত্রে থাকবে সাদা ভাত, মাছ, মাছ আইটেম। রাত্রে আমাদের সব মাছ আইটেম, এটা কাশকি মাছ হতে পারে, রুই মাছ হতে পারে, রূপচাঁদা হতে পারে, মাছ আইটেম, ডিম। এটা হচ্ছে খাবার মেনু। এই মেনুতে আপনারা প্রথম দিন খাওয়ার পরে যদি মনে করেন না এটা আমার সেট হচ্ছে না, মেনু চেঞ্জের অপশন আছে। আমাদের সাধারণত গভর্নমেন্ট যে প্যাকেজ দেয়, প্যাকেজের একটা বাজেট থাকে। এরপরেও আপনারা চাইলে, অনেকে আছেন যে আমি এজেন্সির খাবার খাবো না, আমাকে টাকা রিটার্ন দিয়ে দেন, আমি আমার মতো খেয়ে নেব, সেই অপশন আমাদের আছে। আপনার প্রথম দিন খাওয়ার পরে দেখলেন না আমি খাবার খেতে পারতেছি, সমস্যা নেই, প্যাকেজ আপগ্রেডের সুযোগ আছে, প্লাস বাইরে খাওয়ারও সুযোগ আছে। আপনাদের খাবারের জন্য যে আমরা বরাদ্দ রাখি সেটা আমরা ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ, যদি কেউ চান। হোটেল সম্পর্কে ধারণা, আমাদের মক্কার যে হোটেলটা, এইটা হবে 500 থেকে 600 মিটার। এটা হচ্ছে হারাম শরীফের বহিঃপ্রান্ত হতে। আমাদের মসজিদ যেমন মসজিদের যে ইমাম সাহেব যে দাঁড়ায় ওইখান থেকে না, কাবা ঘর যেটা ওইখান থেকে না, কাবা ঘরের যেখানে বাউন্ডারি শেষ হয়েছে, বারান্দা যেটা, ওইখান থেকে 600 মিটার, 500 বা 600 মিটার হবে। এবং আমরা 25শে জিলকদ পর্যন্ত মক্কার এই হোটেলে থাকবো। আমরা যাচ্ছি 1লা জিলকদ, আমরা হজ ক্যাম্পে যাবো, 2 তারিখে ইনশাল্লাহ আমরা মক্কায় পৌঁছাবো। আমরা যদি নেয় 2 জিলকদ থেকে 25শে জিলকদ পর্যন্ত আমরা এখানে থাকবো। এক রুমে 4 থেকে 6 জন থাকবে। এটা রুমের আকারের উপর নির্ভর করে, বড় রুমগুলো 6 জন, ছোটোগুলো 4 জন, আরও ছোটো রুম হলে 3 জন, কিন্তু সবার জন্য একটা করে বেড বরাদ্দ। এক বেডে 2 জন থাকবেন না, এক বেডে 1 জন। বুঝতে পারতেছেন? প্রশ্ন থাকলে পরে করবেন, আগে শুনে নেন, প্রশ্ন থাকলে নোট করে রাখেন। আমি আছি, চেয়ারম্যান সাহেব আছে, আমরা ইনশাআল্লাহ সলিউশন দেবো আর কি। মদিনার হোটেলও এরকম 500-600 মিটারের মধ্যে হবে। আমরা 25শে জিলকদ মদিনায় চলে যাবো। আমাদের সমস্ত হাজি 134 জন, আমরা একসাথে মদিনায় চলে যাব। এক্ষেত্রে মদিনায় যাওয়ার সময় আমরা আমাদের যে লাগেজগুলো আছে সবগুলো নিয়ে নেব ইনশাআল্লাহ। মদিনাতে আমরা 5ই জিলহজ পর্যন্ত থাকবো। 5ই জিলহজ মদিনাতে থাকার সর্বশেষ ডেডলাইন। 5ই জিলহজের পরে কেউ মদিনায় থাকতে পারবে না, ওই দিনই মদিনা ত্যাগ করা লাস্ট ডেট। 5ই জিলহজ ওভার হলে সে হজ করতে পারবে না। 6ই জিলহজ মদিনার রাস্তা ক্লোজ হাজিদের জন্য, এই জন্য আমরা 5ই জিলহজ ত্যাগ করবো মদিনা থেকে। এরপরে আমরা হজ জোনে চলে যাবো। হজ জোন যেখানে হজ অনুষ্ঠিত হবে মিনা আরাফার ময়দানে, তার কাছাকাছি হোটেলে চলে যাব। ওইখানে 2 দিন থাকবো। এবং হজের পরে আমাদের যে ফ্লাইট শুরু হবে প্রথম দিনেই আমরা চলে আসবো ইনশাল্লাহ। 31শে মে আমরা রিটার্ন করবো। 31শে মে ইনশাল্লাহ আমাদের রিটার্ন হবে। 14ই জিলহজ বা 15ই জিলহজ যেদিন ফ্লাইট শুরু হবে, 14 বা 15ই জিলহজ আমরা দেশের উদ্দেশ্যে রওনা করব। আমাদের হোটেলে কিছু সুবিধা পাবেন আপনারা, নামাজের জায়গা আছে, ডাইনিং আছে, ওয়াইফাই আছে, আপনারা হোটেল লবি ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই বিশেষ করে আপনারা যারা যাবেন সবাই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যাবেন, কেউ বাটন ফোন নেবেন না। কারণ যারা বাটন ফোন নিয়ে গেছেন ওইখানে যাওয়ার পরে মনে হয় যে অ্যান্ড্রয়েড ফোন কেন নিয়ে আসলাম না। কারণ ওইখানে আপনি বাংলাদেশে কথা বলার জন্য ফ্রি ওয়াইফাই কথা বলতে পারতেছেন, আনলিমিটেড। কিন্তু ওইখানে গিয়ে অবশ্যই আপনাদের সিম কিনতে হবে, সৌদি সিম কার্ড অবশ্যই কিনতে হবে। কারণ আপনি হোটেলে থাকাকালীন ওয়াইফাই কথা বলতেছেন, যখন আপনি লক্ষ লক্ষ লোকের মধ্যে হারিয়ে যাবেন মক্কা, মদিনা বা মিনা আরাফাতে, তখন আপনাকে তো খুঁজে পাওয়া যাবে না, কারণ আপনার কাছে তো নেট কানেকশন নাই। অল্প টাকা হলেও 40-50 রিয়াল হলেও আপনারা সিম কার্ড নিয়ে নেবেন, অবশ্যই সিম কার্ড নেবেন। এক ফ্যামিলির যদি 3 জন চান 3 জনই সিম কার্ড নেবেন। আর লং টাইম কথা বলার জন্য হোটেলের লবিতে এসে কথা বলবেন। আর আপনাদের 11 তলায় যে ফ্লোরে থাকবেন, ফ্লোরেও কথা বলার সুযোগ আছে, ফ্লোরের ব্যালকনিতে আসতে হবে। অনেক সময় রুমের সংযোগ পায় না, আপনারা সেক্ষেত্রে ব্যালকনিতে এসে কথা বলবেন। মক্কার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ আমরা আপনাদেরকে নিয়ে যাব নির্দিষ্ট ডেটে, আমাদের নিজস্ব গাড়িতে করে আমরা নিয়ে যাব। আমরা যে দর্শনীয় জায়গায় নিয়ে যাব এগুলো বিস্তারিত আলোচনা শিটে দেওয়া আছে, বেশি আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। আমি শুধু নামগুলো বলে যাই। ওইখানে যাওয়ার পরে আমাদের চেয়ারম্যান মহোদয় প্রত্যেকটা স্পট সম্পর্কে, স্পটের ইতিহাস সম্পর্কে তুলে ধরবেন এবং সুন্দরভাবে উনি দীর্ঘদিন মদিনাতে শুধু বাংলাদেশি হাজি না, ওয়ার্ল্ডের যত দেশ থেকে হাজি আসে সেই হাজিদেরকে রাবেতা আলম আল ইসলামী, যারা সারা ওয়ার্ল্ডের হাজিদের নিয়ন্ত্রক সংস্থা, যারা সেবা দিয়ে থাকে, সেখানে আমাদের চেয়ারম্যান মহোদয় অনেক দিন কাজ করেছেন। সেই হিসেবে ওনারা প্রতিটা স্পট সৌদিতে যাওয়ার পরে মক্কা মদিনার যে দর্শনীয় জায়গাগুলো আছে এগুলোর উপর ওনাদের গবেষণা করা, তাদের গবেষণা লব্ধ আলোচনা উনি ওখানে গিয়ে করবেন। সাধারণত দেখা যায় যে আমরা একটা জায়গায় গেলাম, জাবালে সাওর, বললাম যে এটা জাবালে সাওর,
এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকায়িত ছিলেন, এটা আমরা বলবো। কিন্তু যখন আমাদের চেয়ারম্যান মহোদয় বলবেন, দেখবেন যে আপনাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এরকম প্রতিটা স্পটেই আমাদের চেয়ারম্যান মহোদয়ের বয়ান শুনে আপনারা আবেগে আপ্লুত হয়ে পড়বেন। আমরা শুধু নামগুলো বলে যাচ্ছি, ওইখানে যাওয়ার পরে এগুলো আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি আলোচনা করবেন বিস্তারিত। আমরা জাবালে শাওর দেখবো, শাওর গুহা দেখবো। আমরা একদিন পায়ে হেঁটে যাব মক্কার প্রায় মসজিদুল হারাম। তো আমরা প্রথম দিনই দেখবো কাবাঘর দেখবো, আবু বকর মসজিদ, জাবালে ওমর, মেয়েদের জীবন্ত কবর, বোরাক বেঁধে রাখার স্থান, জমজম কূপের স্থান। লেখা কি দেখা যাচ্ছে? এখন মানে দেখা যাওয়ার কথা, এখন তো আলো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাকের স্থান, সাফা মারোয়া পাহাড়, সৌদি বাদশার বাড়ি, আবু তালেবের বাড়ি, আবু জেহেলের বাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, জমজম বিতরণের স্থান, শিয়াবে আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে বন্দী রাখা হয়েছে, জাবালে আবু কুবাইস, যে পাহাড়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করছে, মসজিদে সাজারা, মসজিদে ফাতা মানে বিজয় মসজিদ, জিন মসজিদ, এই জায়গাগুলো মোয়াল্লার গোরস্থান যেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর আছে। এই 20টা স্পট আমরা পায়ে হেঁটে দেখবো। আপনাদেরকে একটা নির্দিষ্ট তারিখ দেবো, সময় দেবো, ওই সময় আমরা দেখবো ইনশাআল্লাহ। এবং দেখেন আপনাদের কাছে কিন্তু একটা শিট দেওয়া আছে, এখানে পুরো 42 দিনের শিডিউল দেওয়া আছে। এই শিডিউল আগে পিছিয়ে হতে পারে, একদিন আগে পিছিয়ে হলে আমরা জানিয়ে দেবো। হয়তো 20 তারিখে তায়েফ যাওয়ার কথা, আমরা জানিয়ে দেবো 20 তারিখে হচ্ছে না, 21 তারিখে যাবো। এই শিটটা আপনারা ফলো করবেন, একটা শিটটা সাথে নিয়ে যাবেন। আর আমাদের ওয়েবসাইটেও এই শিট দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, ওয়েবসাইটেও শিট দেওয়া আছে। এটা হচ্ছে মক্কার পায়ে হেঁটে আমরা যে জায়গাগুলো দেখবো 20টা স্পট। আর গাড়িতে করে আমরা নিয়ে যাবো জাবালে শাওর। মক্কা বিশ্ববিদ্যালয়ে যদি ঢুকতে দেয় ঢুকবো, না হলে বাইরে থেকে দেখতে হবে। আরাফাত ময়দান, জাবালে রহমত, মসজিদে নামিরা যেখান থেকে হজের খুতবা দেওয়া হয়, ওয়াদি উলানা নদী দেখবো, নহরে জুবাইদা, মুজদালিফা, মাশারুল হারাম, ওয়াদি মুহাসসারা, জবে ইসমাইল, এগুলো আলোচনা কিন্তু আমরা ওখানে গিয়ে করবো বিস্তারিত। এখন আমি শুধু ট্রেনে যাচ্ছি। মিনা, মসজিদে খায়েফ, জামারা মানে শয়তানকে পাথর মারার স্থান, হেরা পর্বত গুহা, এগুলো আমরা গাড়িতে করে আপনাদেরকে দেখাবো 15টা স্পট। এরপরে আমরা তায়েফে যাব। তায়েফে যেতে হলে এটা সৌদি সরকার অনেক ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয় যাওয়ার জন্য। যদি খোলা থাকে আমরা তায়েফে যাব, এবং তায়েফে যাওয়ার জন্য অন পেমেন্ট করতে হয়। তায়েফ, জেদ্দা এবং বদর এটা অন পেমেন্ট করতে হয়। আমরা হজের সময় একটু ভাড়া বেশি লাগে, 200 রিয়ালের মতো লাগে 3টা স্পটে। আর ওমরার সময় কম লাগে, 40-50 রিয়াল করে লাগে প্রতি স্পটে। আমরা যারা এই স্থানগুলোতে যাব, আমরা বাংলাদেশ থেকে পেমেন্ট করে যেতে হবে। যারা যেতে ইচ্ছুক তায়েফ, জেদ্দা, বদর, তারা বাংলাদেশ থেকে পেমেন্ট করবেন। হ্যাঁ, 200 রিয়ালের মতো, 200 রিয়ালের মতো। 3 স্থানে 200। হ্যাঁ, 3টা স্থানে 200 টাকা। হ্যাঁ হ্যাঁ, তিনটা মিলে একটু কম বেশি হতে পারে, 20-30 কম বেশি হতে পারে। ওই সময় পিক আওয়ার থাকে, যার কারণে ভাড়াটা বেশি। বাংলাদেশের জন্য ঈদের সময় ভাড়া বেশি থাকে, ওখানে ওই সময়। আর নর্মাল টাইমে যেটা আপনি 150 রিয়াল হতেই হচ্ছে, হজের সময় একটু বেশি লাগে। তায়েফের ঐতিহাসিক স্থানসমূহ আমরা গাড়িতে যাবো, নিজ খরচে যাবো। এখানে আব্দুল ইবনে আব্বাস মসজিদ, ওনার কবর, ওনার নামে লাইব্রেরি দেখবো, ঘুড়ির বাড়ি, পাথর পড়ার স্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখান থেকে পাথর নিক্ষেপ করতে চাইছিল সেই স্থান, মসজিদ আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত খাওয়ার স্থান, উদ্দারানার বাগান। এরপরে জেদ্দাতে আমরা যাব। জেদ্দাতে আমরা দেখবো মসজিদে কেসাস, শিরোচ্ছেদের স্থান, বিচারালয়, বিবি হাওয়ার কবর, সমুদ্র সৈকত এবং গোল্ড বা পাইকারি মার্কেট, যারা গোল্ড কিনতে চান সেখানে আমরা যাবো। জেদ্দা এবং তায়েফ এটা নিজ খরচে যেতে হবে। মদিনায় আমরা যাবো 25শে জিলকদ, রিটার্ন করবো 5শে জিলহজ। এটা আমরা এজেন্সির গাড়িতে করে নিয়ে যাবো আপনাদের। মদিনার ঐতিহাসিক স্থানসমূহ পায়ে হেঁটে আমরা মসজিদ নববী দেখবো, রাসূলের কবর দেখবো, আবু বকর রাদিয়াল্লাহু কবর, উমর রাদিয়াল্লাহু কবর, রিয়াজুল জান্নাহ, বাকির গোরস্থান, মসজিদে বুখারী, আবু বকর রাদিয়াল্লাহু বায়াতের স্থান, মসজিদে গামামা, মসজিদে আলী, মসজিদে আবু বকর, মসজিদে বেলাল। এই স্থানগুলো আমরা পায়ে হেঁটে দেখবো ফজর পরে অথবা আসর পরে। এবং গাড়িতে করে এটা আমাদের খরচে নিয়ে যাবো আমরা মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমা, মসজিদের ময়দান, খেজুরের বাগান, খন্দক যুদ্ধের স্থান, এগুলো আমরা দেখবো গাড়িতে করে। এবং বদর ইসলামের প্রথম যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল, বদরে আমরা যাবো। বদরে নিজ খরচে যেতে হবে, 150 কিলোমিটার দূরে মক্কা থেকে। আর তায়েফ 86 কিলোমিটার দূরে, আর জেদ্দা হচ্ছে 90 কিলোমিটার দূরে। যেহেতু আমরা মক্কা মদিনায় যাচ্ছি, সেহেতু এটা যেহেতু অনেক দূরের একটা সিটি, যার কারণে এই পেমেন্টগুলো নেওয়া হয় আর কি হাজিদের কাছ থেকে। বদরে আমরা শেফাকুত দেখবো, রহাকুত দেখবো, বদর যুদ্ধের স্থান দেখবো, মসজিদে আরিশ,
কাফেরদের যেখানে গণকবর দেওয়া হয়েছে, সাহাবিদের কবর নাম ফলক আমরা দেখবো। চাপালে মালাইকা, ফেরেস্তাদের পাহাড় আমরা দেখবো, যে পাহাড়ে ফেরেস্তারা অবতীর্ণ হয়েছিলেন, নেমে যুদ্ধ করেছিলেন। এগুলো কিন্তু আমাদের শীটে দেওয়া আছে, আপনারা ইউটিউবে দেখে ধারণা নিতে পারেন। আমাদের চেয়ারম্যান মহোদয় আলোচনা করবেন। এবং হজে 5 দিন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা মাগরিব পরে যাব, চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে শুনবো। এরপরে দেখেন একটা শীট দেওয়া হয়েছে নামাজের টাইম, মোটামুটি 2টা পার্ট শেষ। নামাজের টাইম আপনাদেরকে দেওয়া হয়েছে। এখানে নামাজ প্রথম ভাগই পড়া হয়, আমার লক্ষ্যে পড়া হয় নামাজের শীট দেখে আপনারা ধারণা পাবেন নামাজের। আর 2-1 দিন নামাজ পড়লে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন কোন টাইমে নামাজ হচ্ছে। আর একটা শীট আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটা হলো ওইখানে যাওয়ার পরে যে সমস্যাগুলো হতে পারে। আমরা আমাদের মূল আলোচনায় যাবো মাগরিব পরে হজ নিয়ে। এখন আর একটা আলোচনা আছে, এটা শেষে আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো। এরপরে মাগরিবের নামাজের বিরতির পরে আমরা আমাদের মূল আলোচনায় হজ সম্পর্কিত আলোচনায় যাব। দেখেন একটা শীট দেওয়া হয়েছে আপনাদের সবার কাছে, পাইছেন? এখন একটু প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা বাংলাদেশ থেকেই প্রিপেয়ার্ড হয়ে যাবেন, যে প্রবলেমগুলো হতে পারে এটা সেট করে নিয়ে যাবেন নিজের কাছে। যে প্রবলেমের সম্মুখীন আপনারা এজেন্সির পক্ষ থেকে না, এটা হতে পারে। যেমন দেখেন, প্রথমে দেওয়া আছে হোটেলে আমাদের কী কী সমস্যা হতে পারে। হোটেলে দরজার লক, এটা একটা বড় সমস্যা। আপনারা এক রুমে 4 জন আছেন, একজন চাবি নিয়ে চলে গেছেন, যে সবার শেষে গেছেন চাবি পকেটে নিয়ে চলে গেছেন। তাহলে ওই 3 জন যখন নামাজ পড়ে আসবে, আপনি হয়তো কাবাঘর তাওয়াফ করতেছেন, 3 ঘন্টা পরে আসবেন, ওই লোক কী করবে তখন? এই কারণে চাবি সবসময় রিসেপশনে রেখে যাবেন। যিনি শেষে যাবেন চাবি রিসেপশনে রেখে যাবেন, যিনি প্রথমে আসবেন রিসেপশন থেকে চাবি দিয়ে চলে যাবেন, তাহলে এই সমস্যা হবে না। যদি কখনো হয় রিসেপশনে জানাবেন, ওনারা ডুপ্লিকেট চাবিটি খুলে দেবেন। 1 দিন 2 দিন প্রতিদিন তো খুলে দেবে না, এটা একটু খেয়াল রাখবেন। লিফটের সমস্যা হতে পারে, আমরা যে হোটেলে থাকবো ওখানে 4টা বা 5টা লিফট আছে, কোনো লিফটের সমস্যা হতেই পারে, এটা তো আমাদের হাতে নেই, এটা আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ, লিফটের সমস্যা থাকতে পারে। আর লিফট ব্যবহারের ক্ষেত্রে দেখবেন, যখন নামাজের টাইম তার 5 মিনিট আগে লিফটের ব্যবহার বেড়ে যায়, আপনারা আধা ঘন্টা আগে বের হবেন, তাহলে তো লিফটের ওই ঝামেলায় করবেন না, সিরিয়ালে করবেন না। এসির প্রবলেম হতে পারে, আপনারা এক রুমে 4 জন বা 3 জন 6 জন আছেন, কেউ ঠান্ডা পছন্দ করেন, কেউ গরম পছন্দ করেন, মানে ঠান্ডায় থাকতে চান না। এক্ষেত্রে আপনারা রুমে যারা আছেন তারা কম্প্রোমাইজ করে নেবেন। আমাদের এজেন্সিকে এসে বলবেন না যে উনি এসি দিয়ে রাখতেছে বা গরম রাখতেছে, ওটা আপনারা ঠিকঠাক করে নেবেন। আর এসির যদি কোনো সমস্যা হয় আপনারা রিসিপশনে জানাবেন, ওনারা ঠিক করে দেবেন। মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা নিজের করতে হবে। ওইখানে মাল্টিপ্লাগের কোনো সমস্যা, আপনারা একটা করে মাল্টিপ্লাগ নিয়ে যাবেন, সবাই একটা করে মাল্টিপ্লাগ নেবেন, অবশ্যই মাল্টিপ্লাগ নেবেন। জমজম পানি, যারা জমজম পানি এই 40 দিন খেতে চান, তারা নিজ দায়িত্বে জমজম পানি নিয়ে আসতে হবে। এরকম 2 লিটার 1 লিটার বোতল নিয়ে যাবেন, প্রতিবেলা নামাজ পড়তে যাবেন, আসার সময় জমজম পানি নিয়ে আসবেন, ফ্রি এগুলো। তাহলে হবে কি, আপনি যে কয়েকদিন থাকছেন 40 দিন জমজম পানি খাচ্ছেন। আর রাস্তায় পাওয়া যাবে, জি ওখানে কি বোতল পাওয়া যাবে না? বোতল ওখানে পাওয়া যাবে। এবং আসার সময় দেখবেন রাস্তায় অনেক ট্রাক থামায় রাখছে, হাজিদের পানি দিচ্ছে, ফ্রি পানি দিচ্ছে, নর্মাল পানি। ওগুলো নর্মাল পানি তো বাংলাদেশেই না, ওখানে চেষ্টা করবেন জমজম পানি খাওয়ার জন্য। বাথরুমে পানি না থাকলে আপনারা রিসেপশনে জানাবেন। এবং প্রথম দিন যায় দেখতে পারেন যে বালতি নাই, বালতি, আমরা তো বালতিতে গোসল করে অভ্যস্ত, আমাদেরকে জানাবেন, অধৈর্য হবেন না। অনেকে যে চিল্লি করে, আর ওই দেশের সিস্টেম বালতি নাই, আমরা ম্যানেজ করে দেবো, যদি না থাকে আমরা ম্যানেজ করে দেবো। কমোড ব্যবহারে অবশ্যই সতর্ক হবেন, যেন পরবর্তী জন গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পায়। কাপড় শুকানো, এটা এখানে কিন্তু কাপড় শুকাইতে হয় রুমের মধ্যেই, দড়ি টানে, আপনারা ক্লিপ নিয়ে যাবেন, দড়ি নিয়ে যাবেন, রুমে বা বাথরুমেই কাপড় শুকাইতে হবে।
অনেক হোটেলে ছাদে যাওয়ার অপশন থাকে, কিছু হোটেলে থাকে না। দড়ি নেবেন, কাপড় শুকানোর দড়ি, ক্লিপ, মোবাইল চার্জ দেওয়ার মাল্টিপ্লাগ, এই তিনটা সাথে নেবেন। এবং খাবারের প্লেট। বিমান সংক্রান্ত যে প্রবলেমগুলো হয়, যে আমরা যেটা বলে দিলাম যে আপনি হাউস ক্যাম্পে রাত্রে, যারা ঢাকা তারা রাত 10টার দিকে পৌঁছাবেন, আপনি আসছেন ভোর 6টার সময়, তাহলে আমি আমাদের যে আরও যে হাজি আছে তাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করবো না, আপনাকে রিসিভ করতে দেবো। এবং আমরা না গেলে তো আপনারা ঢুকতে পারবেন না ভিতরে, যার কারণে যারা ঢাকায় আছেন রাত 10টার ভিতরে হাউস ক্যাম্পে পৌঁছাবেন, তাহলে আপনারা হ্যাসেল ফ্রি থাকবেন। ফ্লাইট ছাড়তে বিলম্ব হতে পারে বা ক্যান্সেল হতে পারে, এটা মেন্টালিটি নিয়ে রাখতে পারেন, এটা এয়ারলাইন্স করবে। হয়তো দেখা গেল যে কোনো কারণে ফ্লাইট বিলম্ব হয়েছে, একদিন পরে দিছে, 2 দিন পরেও দিতে পারে, ফ্লাইট ক্যান্সেল হতে পারে। এটা মেন্টালিটি আপনারা নিয়ে রাখবেন। এটা তো ক্যান্সেল হলে আপনার একা হবে না, ওই ফ্লাইটে যারা যাচ্ছে সবারই হবে। অবৈধ মালামাল সঙ্গে রাখবেন না। অবৈধ মালামাল বলতে জর্দা, গুড়, অবৈধ ওষুধ, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ, এগুলো কাছে রাখবেন না। এগুলো রাখলে কিন্তু আপনাকে আটকায় দেবে, হজ যাত্রা নিশ্চিত হবে। তখন এজেন্সির কিছু করার থাকবে না। রান্না করা খাবার, গরুর মাংস ভুনা করে নিচ্ছেন, এগুলো নেবেন না। ফার্স্ট এইড যে ব্রেলর তো প্রেসক্রিপশন থাকে না, ছোট ছোট যেগুলো ওষুধ না পাওয়া, প্যারাসিটামল, এগুলো লাগবে। পাসপোর্ট, ভিসা, টিকিট নিজের কাছে রাখবেন। ট্রলি ব্যাগের ওজন আমাদের 23 কেজি। আপনারা 2টা ট্রলি ব্যাগ নিতে পারবেন, 23 কেজি, 40 কেজি, একটা হ্যান্ড ব্যাগ 7 কেজি। এর বেশি হলে প্রতি কেজির জন্য 50 রিয়াল করে আপনাদের ফাইন দিতে হবে। হ্যান্ড ব্যাগে 7 কেজি, ট্রলি ব্যাগে 46 কেজি, 23 কেজি করে। এক ব্যাগে 30 কেজি, আর এক ব্যাগে 13 কেজি, না ওইভাবে না। 23 কেজির বেশি হওয়া যাবে না। একটা লাগেজ 20 কেজি হতে পারে, আপনার আর একটা 23 কেজি হতে পারে, কিন্তু 23 কেজির বেশি হওয়া যাবে না এক লাগেজ। শুকনো খাবার আপনারা সাথে নিতে পারেন, চিড়া, মুড়ি, গুড়, এগুলো সাথে নিতে পারেন, এগুলো বাধা নেই। আর একটা বিষয় হলো, যেহেতু আমাদের এবছর আমাদের ট্রলি ব্যাগ সরাসরি হোটেলে চলে যাবে, অনেক ক্ষেত্রে সৌদি ম্যানেজমেন্ট যারা লাগেজ হ্যান্ডেল করে, তাদের ভুলের জন্য আমরা যে হোটেলে আছি, দেখা গেলো যে আমাদের এই হাজিদের লাগেজ অন্য হোটেলে চলে গেছে, আমাদের পাইতে এটা 2-3 দিন সময় লাগে। সেক্ষেত্রে 2 সেট কাপড় আপনার হ্যান্ড ব্যাগে রাখবেন। হ্যান্ড ব্যাগে যেহেতু 7 কেজি ওজন আছে, 2 সেট কাপড় রেখে দেবেন, 3-4 দিনের ওষুধ রেখে দেবেন। যদি কোনো কারণে এরকম হয়, দেখা যায় যে এরকম হয়, 2-1 হয়, ওই 2-1 জনের মধ্যে আপনি পড়ে গেছেন, যার কারণে সতর্কতামূলক 3-4 দিনের ওষুধ হ্যান্ড ব্যাগে রাখবেন, আর 3-4 দিনের কাপড় চোপড় সাথে রাখবেন। এক সেট পাঞ্জাবি অতিরিক্ত রেখে দিলেন, লুঙ্গি রাখলেন, গামছা রাখলেন। এবার পুরুষ সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। আমরা যখনই কোথাও যাব, হয়তো ঘুরতে যাব, মক্কা সিটি ট্যুর, মদিনা সিটি ট্যুরে যেখানেই যায়, আপনাদেরকে আমরা বলে দেবো যে আপনারা 8টার সময় রিসেপশনে আসবেন। 8টার সময় রিসেপশনে আসবেন, আপনারা 8টায় রিসেপশনে আসবেন। গাড়ি ওখানে লক্ষ লক্ষ লোকের মধ্যে গাড়ি এসে ওয়েট করার সময় নেই, আমাদেরকে ওয়েট করতে হবে, গাড়ি ওয়েট করবে না। তো আপনারা আমাদের নির্ধারিত সময়ে অবশ্যই আসতে হবে। এরপরে আসলে ওই ট্যুর আপনার ক্যান্সেল, আর যেতে পারবেন না। গেলে পরবর্তীতে আপনার নিজস্বভাবে গাড়ি ভাড়া করে যেতে হবে, আমাদের টাইমেই আপনাকে আসতে হবে। আপনারা গাড়িতে ওঠার সময়, যখন আমরা সিটি ট্যুরে যাব, দলবদ্ধভাবে উঠবেন। একজনের সিট আরেকজন আটকে রাখবেন না, আগে সিটে বসার জন্য পারাপারি করবেন না, কারণ সৌদি আরবের গাড়িগুলো আজান দিচ্ছে, একজন আজান করতেন। সৌদির গাড়িগুলো আগে পিছিয়ে কোনো ঝাঁকি নেই, সব সেম। ট্যুরের সময় যে খাবারগুলো, যে স্পটে আমরা যাব, স্পটে খাবার আপনারা নিজ দায়িত্বে নিতে পারবেন। এবং যদি জেদ্দাতে যাওয়ার পরে যদি কেউ কোনো রাইডে উঠতে চান, এটা খরচ আপনারা নিয়ে যাবেন।